হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারের রিমেনিং যে পার্টগুলো, থিওরামস এবং তার রিলেটেড কিছু ডিটেলস ইনফরমেশান আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চাইছি। তো আগের আমি ভিডিও এই চ্যাপ্টারের উপর বেশ কয়েকটা করেছি এবং আগের যে চ্যাপ্টারগুলো ছিল উপপাদ্য সংক্রান্ত, তো সেই ভিডিওগুলো আমি আপলোড করেছি অলরেডি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর বেস করে। যেমন উপপাদ্য সম্পর্কিত যে চ্যাপ্টারগুলো ছিল ক্লাস 8 থেকে শুরু করে 9 এবং 10, অলমোস্ট সমস্ত থিওরামগুলো যা আছে সিলেবাসে, সেই সমস্ত সিলেবাস ধরেই আমি থিওরামগুলো ডিসকাস করেছি এবং যেগুলো এক্সারসাইজ প্রবলেম ইম্পর্টেন্ট বলে মনে হয়েছিল তো সেগুলো আমি করেছি তোমাদের জন্য। তো জ্যামিতিতে যারা এক্সারসাইজগুলো হয়তো করতে পারোনি, আশা করি সবাই ম্যাক্সিমাম হয়তো করে নিতে পারবে। যারা করতে পারোনি, যাদের কাছে ডাউট থাকে একটু যে কীভাবে করবো এই জিনিসগুলো, তো তারা ভিডিওগুলো দেখতে পারো এবং তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ভিডিওগুলোকে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো আমি আগেও বলেছি যে এই উপপাদ্য সংক্রান্ত চ্যাপ্টারগুলো আছে ক্লাস 10-এ, এটা শেষ হয়ে গেলে পর আমি নেক্সট কোনো টপিক, যেমন রাশিবিজ্ঞান যেটা আছে, স্ট্যাটিস্টিক্স যেটা, কিংবা পরিমিতির কিছু অঙ্ক করাবো না, তো থিওরি জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করব। যদি কোথাও ডাউট থাকে বলে মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশন হতে পারো, কমেন্ট সেকশানে যে এই ধরনের জায়গাগুলো আমাদের কাছে ডাউট আছে, একটু করে দিলে এগুলো ভালো হয়। তাহলে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও আপলোড তৈরি করে তোমাদের জন্য আপলোড করবো অবশ্যই। তো চলো আজকে ভিডিও শুরু করি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো আগের ভিডিওতে আমি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারের একটা থিওরাম নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে পরস্পর লম্ব। এই থিওরামটাকে কাজে লাগিয়ে আমি বেশ কয়েকটা প্রবলেম আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। তো আজকে আসছি আমি যে একটা বৃত্ত এবং একটা বিন্দু আমি যদি একটা তলে কনসিডার করি, তাহলে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান কেমন হতে পারে, 1 নম্বর। 2, ওই বিন্দু থেকে স্পর্শক টানা যাবে কি যাবে না, এবং যদি যায় তাহলে কতগুলো আমি স্পর্শক টানতে পারবো, আর সেই জিনিসগুলোই আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। তো চলো শুরু করি। আমি প্রথমে এই তলে একটা বৃত্ত আঁকছি। একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটাকে ও দিলাম। এবার বলছি আমি যে এই তলে আমি যে কোনো যদি একটা বিন্দু নিই, তাহলে বিন্দুর অবস্থান কেমন হতে পারে। দেখো, প্রকৃতপক্ষে এই বৃত্তটা এই সমতলটাকে 3টে পার্টে ভাগ করেছে। দেখো, এটা হচ্ছে ভিতরের পার্ট, উপরিতল, এবং কি একটা হচ্ছে এর বাইরের অংশ, তাই না? তাহলে যদি একটা আমরা কোনো বিন্দুকে নিই, সাপোজ এইখানে লিখছি আমি, এটাকে নিলাম এ, কিংবা এর উপরে হতে পারে একটা বিন্দু, এটাকে বললাম বি, কিংবা এর বাইরের কোনো একটা বিন্দু নিচ্ছে, সেটা হচ্ছে সি, তাই না? তাহলে এখানে এটা এই বিন্দুটা দেখো বৃত্তের ভিতরে আছে, বিটা বৃত্তের উপর আছে এবং সিটা বৃত্তের বাইরে আছে। এবার আমি যে বৃত্তের ভিতরে যে বিন্দুটা নিয়েছি, এই বিন্দু থেকে কোনো স্পর্শক এই বৃত্তের আঁকা যায় কিনা, বি বিন্দুটা যে নিয়েছি এই বি বিন্দু দিয়ে স্পর্শক আঁকা যায় কিনা, এবং সি বিন্দু যে নিয়েছি সি বিন্দু দিয়ে স্পর্শক আঁকা যায় কিনা আমরা দেখব, ঠিক আছে? তাহলে আমরা এখানে যখন কোনো বিন্দু বৃত্তের ভেতরে অবস্থিত হয় তখন কি হবে। তো ছবিটা আমি ঘুরে আমি এখন ড্র করছি। এই একটা বৃত্ত এখানে দেওয়া আছে, এইটা ছিল বৃত্তের কেন্দ্র ও, এবং এর ভিতরে আমি একটা পয়েন্ট নিয়েছিলাম, এটা হচ্ছে এ।
ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এখানে বৃত্তের ভেতরের একটা বিন্দু, ঠিক আছে। তো আমি এখানে স্পর্শকের ধারণা বলছি যে এই বিন্দু দিয়ে কোনো স্পর্শক আঁকা যাবে কিনা। তো স্পর্শক মানেই বলছিলাম এমন একটা সরল রেখা যেখানে ওটা যদি কোনো বৃত্তের ক্ষেত্রে স্পর্শক হয় তাহলে প্রকৃতপক্ষে ওই সরল রেখা মানে ওই এ বিন্দুগামী সরল রেখা এবং ওই বৃত্তের ক্ষেত্রে যে সাধারণ বিন্দু হবে সেটা প্রকৃতপক্ষে একটাই হবে। কিন্তু আমি যদি এখানে সরল রেখা বলছি, এটা খেয়াল করে দেখবে, তাহলে আমি এই এ বিন্দু আমি যে কোনো যদি একটা সরল রেখা আমি এখানে আঁকি, যে কোনো সরল রেখা এদিকে হতে পারে কিংবা এই দিকে হতে পারে, যে কোনো দিকে সরল রেখা বলছি মানে আমি বোথ সাইড অ্যারো দেবো এখানে, কিংবা এরকম হতে পারে, তাই না। দেখো এখানে প্রকৃতপক্ষে এই এ বিন্দুগামী আমি যে কোনো সরল রেখা যদি আমি এখানে টানি, প্রকৃতপক্ষে সেই সরল রেখাটা বৃত্তকে দেখো দুটো বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ সাধারণ বিন্দু হচ্ছে এই এ বিন্দুগামী সরল রেখা এবং বৃত্তের ক্ষেত্রে দুটো হচ্ছে। তাহলে এটা প্রকৃতপক্ষে কী হয়, ছেদক বলা হয়, তাই না। স্পর্শক কখনো যদি সাধারণ বিন্দু একটা থাকে। সুতরাং বৃত্তের ভেতরে আমি যে কোনো বিন্দু যদি নিই না কেন, ওই বিন্দুগামী যে কোনো সরল রেখা যদি এই বৃত্তের ক্ষেত্রে কোনো অনুরূপ জ্যা তৈরি করে, দেখো যে কোনো আমি একটা যদি সরলরেখা নিই, এই সরলরেখাটা এখানে এইটাকে এই ছেদকের সাপেক্ষে এইটা হচ্ছে অনুরূপ জ্যা, কোনটা যদি নাম যদি দিলাম এক্স ওয়াই, তাহলে এই সরলরেখার সাপেক্ষে এক্স ওয়াইটাকে বলছিলাম এই বৃত্তের অনুরূপ জ্যা, তাই না। তাহলে প্রকৃতপক্ষে এখানে অনুরূপ জ্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং কখনোই এই বিন্দু দিয়ে এই বিন্দু যদি ভিতরে থাকে বৃত্তের, তাহলে কখনোই এখানে কোনো স্পর্শক আঁকার সম্ভাবনা নেই, কারণ সবার ক্ষেত্রে প্রকৃতপক্ষে দুটো সাধারণ বিন্দু পেয়ে যাচ্ছে। তাহলে এখানে পেলাম কি, তো এক্ষেত্রে বা সেক্ষেত্রে এ বিন্দুগামী কোনো স্পর্শক ওই বৃত্তের আঁকা সম্ভব নয়, হলো 1 নম্বর কেস। এরপর আমি 2 নম্বর কেসে আসছি। যদি উপরে থাকে, যখন কোনো বিন্দু বৃত্তের উপর অবস্থিত হয় তখন কি আসবে, তো আমি সেখানে ফিগার ড্র করছি। এখানে এইটা একটা এখানে বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এর উপরে আমি যে কোনো একটা বিন্দু আমি নিলাম, সাপোজ এইরকম একটা বিন্দু নিলাম, এটাকে বললাম সে বি। তাহলে বি এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, তাই না। তাহলে এই বিন্দু দিয়ে স্পর্শক আঁকা যাবে কিনা এবং যদি যায় তাহলে কতগুলো। তো এটা দেখো বি বিন্দু এবং এই বৃত্তটা এই সমতলেই আছে, এই তলেই আছে। তাহলে যেহেতু আমি এই যে বি বিন্দুটা এখানে নিয়েছি বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, তাহলে প্রকৃতপক্ষে আমরা যখন স্পর্শক একটা কি বলবো যে ছেদক কখন স্পর্শক হয়, আমরা যদি সেই শর্তে যাই বা সেই প্রমাণটাতে যাই যে কীভাবে আমরা এসেছিলাম যে কোন শর্তে একটা আমরা জ্যাকে বা ছেদককে স্পর্শক বলবো, তাহলে আমরা সেখানে দেখছিলাম যে একটা ছেদকের দুটো বিন্দুর মধ্যে একটা বিন্দুকে নির্দিষ্ট করে যদি আমি আরেকটা বিন্দুকে ধীরে ধীরে সরাই, তাহলে ওই বিন্দুটা যখন এই নির্দিষ্ট বিন্দুর দিকে আসছে, কাছাকাছি আসছে, তখন অর্থাৎ কোইনসাইড করে যাচ্ছে, সমাপতিত হচ্ছে দুটো বিন্দু, তখনই ওই ছেদকটা একটা স্পর্শকে যাচ্ছিল। তাহলে প্রকৃতপক্ষে এই বি বিন্দু দিয়ে আমি যে কোনো ছেদককে যদি স্পর্শক করি, সেটা প্রকৃতপক্ষে সবসময় একটা স্পর্শকে কনভার্ট করে দেবে, তাই না। যে কোনো স্পর্শক আমি এটা গোটা করতে পারি, এই স্পর্শক ছেদক করতে পারি। সব ছেদকের ক্ষেত্রে যদি এইটাকে ফিক্সড করে এই বিন্দুটাকে
যদি ওই ছেদকটা অন্য যে বিন্দুটাকে ছেদ করেছিল সেই বিন্দুটাকে আস্তে আস্তে এই দিক কিংবা এই দিক বরাবর সরাই, তাহলে প্রকৃতপক্ষে এই ধরনের একটা লাইন এখানে চলে আসবে, তাই না? অর্থাৎ এই লাইনের ক্ষেত্রে প্রকৃতপক্ষে সাধারণ বিন্দু এবং বৃত্ত একটাই হবে, সেটা হচ্ছে বি বিন্দু। অর্থাৎ এই বি বিন্দু দিয়ে প্রকৃতপক্ষে তাহলে এই বৃত্তের ক্ষেত্রে একটাই মাত্র স্পর্শক অঙ্কন করা সম্ভব। ঠিক আছে, কারণ যে কেউ যদি বলে দুটো থাকবে, তাহলে প্রকৃতপক্ষে বি বিন্দুতে যদি দুটো স্পর্শক আমি বলি, সে এইরকম একটা নাম দিলাম এক্স ওয়াই আর একটা নাম দিলাম ইউভি, তাহলে ওটা হচ্ছে কেন্দ্র। তাহলে এটা যেহেতু দুটোর ক্ষেত্রেই হচ্ছে স্পর্শ বিন্দু হবে, তাহলে প্রকৃতপক্ষে ও বিটা কী হবে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা আগের যে থিওরাম প্রমাণ করেছি উপপাদ্য, যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকে পরস্পর লম্ব। এখানে দেখো আমি যে দুটো এখানে স্পর্শক বলছি, একটা এক্স ওয়াই একটা ইউভি, তাহলে দুটোই কি একই তলে আছে 1 নম্বর, তাহলে দুটোই কি ওবির সাথে লম্ব। তাহলে একই তলে দুটো সরলরেখা আছে, যেটা একই সরলরেখার সাথে লম্ব হচ্ছে, তার কি ওই দুটো সরলরেখা কি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এক্স ওয়াই এবং ইউভিটা সমান্তরাল হবে। আবার দেখো এক্স ওয়াই এবং ইউভির উপরে যেহেতু বি বিন্দুটা কমন, তাহলে প্রকৃতপক্ষে সেটা তখনই সম্ভব যদি দুটো একই লাইন হয়, তাই না? সুতরাং কখনোই দুটো এখানে বি বিন্দু দিয়ে দুটো স্পর্শক আমি টানতে পারবো না যদি বি বিন্দুটা এর উপরে থাকে। বোঝা গেল? তাহলে এখানে আমি পেলাম যে অতএব সুতরাং বি বিন্দু দিয়ে ওই বৃত্তের একটি স্পর্শক আঁকা সম্ভব। তারপর কি আসবো আমরা কেসে, থার্ড কেস, যে কেস 3। এখানে কি হবে, যখন কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে, তখন কি হবে, সাপোজ আমি এখানে বৃত্ত নিচ্ছি, এখানে এটা একটা বৃত্ত, আর এটা যে বৃত্তের কেন্দ্র, এটাকে ও বললাম, এর বাইরে যে কোনো আমি একটা বিন্দু নিচ্ছি, স্যার এরকম একটা বিন্দু নিচ্ছি আমি এখানে, এটাকে বললাম সে সি বিন্দু। তা ঠিক আছে, তাহলে এই সি বিন্দু দিয়ে এই বৃত্তের উপরে কোনো স্পর্শক আঁকা যাবে কিনা, আর যদি যায় তাহলে সেটা কীভাবে আঁকা যাবে। তো তার জন্য আমি কি করব, দেখো এখানটাতে এই সি এবং ও এই বিন্দুটাকে আমি যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করে দিলাম। তাহলে খেয়াল করো এখানে, এটাকে যদি আমি আরেকটু জাস্ট বোঝানোর জন্য, এটা আমার এখানে লাগবে না, এইভাবে বাড়িয়ে দিচ্ছি। তাহলে এই যে লাইনটা, এটাকে যদি লাইন হিসেবে ভাবি, সেগমেন্ট যদি এই মুহূর্তে এটাকে পুরো লাইন হিসেবে ভাবি আমি, তাহলে কিন্তু এই লাইনটা দেখো, এই লাইনের সাপেক্ষে বৃত্ত দুটো পার্টে সমান পার্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা উপরের পার্ট থাকছে, একটা নিচের পার্ট থাকছে। সুতরাং আমরা এই সি বিন্দু দিয়ে যে কোনো যদি একটা ছেদক টানি, তাহলে সেই ছেদকটা তখনই স্পর্শক হবে যদি ওটাকে বৃত্তের পরিধির দিকে ধীরে ধীরে সরাতে থাকি, তাই না? ধরো আমি এই দিকে লাইন টানলাম, এইখানে একটা লাইন আমি জাস্ট বোঝানোর জন্য একটা লাইন টানছি, এখানে এরকম লাইন টানিয়েছি একটা। তাহলে এই মুহূর্তে এই ছেদকের যে অনুরূপ যে সেটার দৈর্ঘ্য কতটা, এতটাই, এই দৈর্ঘ্যটা। তাহলে এটাকে আমি আস্তে আস্তে যদি পরিধির দিকে সরাতে থাকি, তাহলে কেমন আসবে, এইরকম এখানে আসলো, আবার আস্তে আস্তে আবার সরালে এরকম আস্তে 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 এরকম আসবে। তাহলে এক সময় আসবে দেখো এইরকমই, অর্থাৎ এখানে দেখো সাধারণ দুটো থাকছে, এখানেও দুটো, অর্থাৎ দৈর্ঘ্য যত কমছে দেখো প্রকৃতপক্ষে ওটা কোন দিকে, পরিধির দিকে যাচ্ছে। আর পরিধির দিকে গেলে কোথাও না কোথাও এক সময় কি আসবে, তুমি একটা বিন্দু পাবে যাতে করে সেটা সাধারণ বিন্দু হবে, কার, ওই বৃত্ত এবং ওই কর্ডের ক্ষেত্রে, ছেদকের ক্ষেত্রে, সরলরেখা বলবো আমি, এই সি বিন্দুকে আমি সরলরেখার ক্ষেত্রে একটাই সাধারণ বিন্দু পাওয়া যাবে। অর্থাৎ তখন যেহেতু সাধারণ বিন্দু একটা হয়ে যাচ্ছে, তাহলে প্রকৃতপক্ষে আমরা বলবো এই যে রেখাংশটা বা এই রেখাটা, তাহলে তখন কী হয়ে যাবে, এই বৃত্তে স্পর্শক হয়ে যাবে। একইভাবে আমি যদি সি ওর নিচের দিকে ভাবি, এখানেও প্রকৃতপক্ষে সি বিন্দুকে আমি একটাইভাবে স্পর্শক আঁকা সম্ভব। অর্থাৎ এখানে সি যদি বাইরের বিন্দু হয়, তাহলে প্রকৃতপক্ষে ওই বৃত্তের ক্ষেত্রে দুটো স্পর্শক আঁকা যাবে, সি ওর দুটো অপোজিট সাইডে। ঠিক আছে, এদিকে একটা আসবে আর একটা নিচের দিকে আসবে। ঠিক আছে, তো আমরা এটা প্রমাণ করে দেখবো যে কীভাবে দুটো বৃত্ত
আঁকা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা ঘুরে একবার ছবিটাকে এখানে আঁকছি। এখানে এইটা একটা আমি বৃত্ত এঁকেছি। এখানে এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে, এর বাইরে একটা বিন্দু নেব, এইটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আর আমি কী করলাম, এটা বৃত্তের কেন্দ্র ছিল ও, তাহলে আমি সিওটাকে এখানে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এইবার আমি যদি সিওকে ব্যাস করে, অর্থাৎ সিওর অর্ধেকটাকে আমি ব্যাসার্ধ করে যদি আমি একটা বৃত্ত এখানে আঁকি, তাহলে কী হবে দেখো তো। এখানে এই বৃত্তটা, ছবিটা আমি আঁকছি। এইরকম একটা এখানে আমি বৃত্ত আঁকছি। এই বৃত্ত রাফ স্কেচ, একটু বেঁকে গেছে হয়তো, যাই হোক। তাহলে এর একটা অবশ্যই কেন্দ্র থাকবে, কোথায় থাকবে, সিওর মিডল পয়েন্ট এরকম জায়গায় হবে। এটাকে আমি ধরলাম ও প্রাইম নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই যে বৃত্তটা আমি এঁকেছি, এই বৃত্তটা, এই ও কেন্দ্রীয় বৃত্তটাকে কটা বিন্দুতে ছেদ করেছে, দুটো বিন্দুতে ছেদ করেছে। এই একটা বিন্দু আর একটা হচ্ছে এই একটা বিন্দু, দুটো বিন্দুতে ছেদ করেছে। এবার আমি এই ছেদ বিন্দুটাকে নাম দিলাম সে এ এবং বি। ঠিক আছে, আমার ডিটেলস এখানে কিছু লিখবো না, আমি জাস্ট এটা প্রমাণ করবো যে দুটো স্পর্শক আঁকা সম্ভব। তো এখানে দেখো, আমি যদি সি আর এ বিন্দু যোগ করে দিই, আমি এখানে যোগ করছি। ঠিক আছে, এখনও স্পর্শক আমি বলিনি। আমি সি এ এবং সিবি দুটোকে আমি এখানে যোগ করে দিচ্ছি। একটু বেঁকে গেছে এই দিকটায়, তো আমি এখানে যোগ করলাম। তাহলে আর হচ্ছে এ ও, এখানে এ ওটাকে যোগ করছি, আর হচ্ছে একই জিনিস ও বিটাকে আমি এখানে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা যোগ করে দিলে পর আমি এখান থেকে কি পাচ্ছি এখানটাতে। তো আমাকে এটা যদি স্পর্শক বলতে হয়, তাহলে কোন কোন কন্ডিশানে, কোন শর্ত সাপেক্ষে আমি এটাকে স্পর্শক বলবো। আমরা দেখেছিলাম, দেখো এইটা, এই বিন্দু এবং এই বিন্দু, এটাকে যদি স্পর্শ বিন্দু হয়, তার প্রকৃতপক্ষে এই লাইনটা, এটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সাথে যদি এটা লম্ব হয়ে যায়, তাহলে আমরা অলরেডি একটা ওই উপপাদ্যের কনভার্স প্রমাণ করেছিলাম, যেখান থেকে আমরা বলতে পারবো এটা লম্ব হয়ে গেলে পর প্রকৃতপক্ষে এইটা হচ্ছে স্পর্শক হয়ে যাবে। তো আমাকে দেখাতে হবে কি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা আমি কি করে দেখাবো। ওকে, দেখো এখানে সি ও এ বি এগুলো সবই দেখো এই যে বড় বৃত্তটা পেয়েছিলাম, অর্থাৎ সিওকে ব্যাস করে আমি যে বৃত্তটা পেয়েছিলাম, প্রকৃতপক্ষে প্রত্যেকটা বিন্দুই কার উপরে আছে, এই বৃত্তের উপরে আছে। তো এখানে দেখো আমি দেখাতে চাইছি টু শো দ্যাট কি, যে সি এ ও কোণ আর সি বি ও কোণ ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। এটা খুবই ইজি, কারণ এখানে দেখো সিওটা কী হবে, এই বড় বৃত্তের ও প্রাইম বৃত্তের হচ্ছে ব্যাস, ও প্রাইম কেন্দ্রীয় বৃত্তের ব্যাস। আর সি এ ও এটা কী হচ্ছে বলো তো, অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? কেন, অর্ধবৃত্তের উপরে এই হচ্ছে পরিধির উপরে একটা বিন্দুতে এই কোণটা তৈরি হয়েছে, তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ। তো আমরা অলরেডি প্রমাণ করেছি একটা উপপাদ্য, যে অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি। সেখান থেকে আমরা বলে দিতে পারছি তাহলে সি এ ও কোণটা হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা বলতে পারি সি বি ও কোণ, এটাও কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমরা গেলে 90 ডিগ্রি প্রমাণ করে দিলাম। এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে প্রকৃতপক্ষে এখানে এই যে ও এটা আছে, ও এটা প্রকৃতপক্ষে কার উপর হচ্ছে, সি এর উপরে লম্ব হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যেহেতু এটা লম্ব হয়ে গেল, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে এইটা সি এ, এই যে লাইনটা, এটাকে যদি একটু বাড়িয়ে দিয়ে দিক থেকে, এদিকে বাড়িয়ে দিচ্ছি একটু, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে এই যে সি এ যে লাইনটা ছিল, এই সি লাইনটা প্রকৃতপক্ষে তাহলে কী হচ্ছে, এ বিন্দুতে এর কী হবে, স্পর্শক হবে। ঠিক আছে, কারণ এটাকে যদি আমি স্পর্শক হবে না ভাবি, ওভাবে যেখানে প্রমাণ করেছিলাম যেভাবে ওই জায়গায়, যেটা স্পর্শক নয়, তাহলে কী হবে, এই বিন্দুতে একটা স্পর্শক অবশ্যই টানা যাবে, কারণ বৃত্তের পরিধির উপরে, আমি একটু আগে বললাম যে বৃত্তের পরিধির উপরে যেহেতু বিন্দু যদি থাকে, তাহলে সেখান দিয়ে একটা স্পর্শক টানা সম্ভব। তাহলে এখান দিয়ে একটা স্পর্শক হবে, তাহলে সেই স্পর্শকটা এবং সি এ দুটোই কী হবে, একই তলে থাকবে।
এবার ওই এটা কি, ওইটা হচ্ছে ওই ওই এ বিন্দুতে ও ও কেন্দ্রবিন্দুগামী ব্যাসার্ধ, তাই না? তাহলে প্রকৃতপক্ষে ওই এটা ওই স্পর্শকের সাথে কী হবে, যদি স্পর্শক বলছি, যেটা এটা যদি স্পর্শক না হয় তাহলে তার সঙ্গে কী হবে, লম্ব হবে। তাহলে সেটাও 90 ডিগ্রি, আবার ও এ সি কোণ এটা 90 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে দুটো একই সরল রেখা, ঠিক আছে, কী হচ্ছে, ও এর সাথে লম্বভাবে আছে। তাহলে যেহেতু দুটো একই তলে আছে এবং ও এর সাথে লম্ব, তাহলে ওই দুটো সরলরেখা পরস্পরের সঙ্গে সমান্তরাল হবে, এবং যেহেতু দুটো সরলরেখা পরস্পরের সমান্তরাল এবং এ বিন্দুগামী, তাহলে সেটা একমাত্র সম্ভব যদি দুটো সরলরেখা এক হয়, অর্থাৎ তাহলে সি এটাই এখানে প্রকৃতপক্ষে স্পর্শক, ঠিক আছে। সে একইভাবে আমরা বলতে পারি সিবি হচ্ছে স্পর্শক। তাহলে আমরা পেলাম যে এখানে কি করে আমরা বললাম যে দুটো স্পর্শক হবে, কারণ আমি সি এবং ও বিন্দুটাকে যোগ করে আমি যে বৃত্তটা এখানে ড্র করেছি, এই বৃত্তকে যতগুলো বিন্দুতে ছেদ করছে সেই ছেদ বিন্দুগুলোতেই প্রকৃতপক্ষে স্পর্শকগুলো আনা যাচ্ছে। সুতরাং যেহেতু দুটো ছেদ বিন্দু আমি এখানে পাচ্ছি, তাহলে প্রকৃতপক্ষে এখানে দুটো স্পর্শক আঁকা সম্ভব। তাহলে আমরা পেলাম যে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপর দুটি স্পর্শক আঁকা সম্ভব, ঠিক আছে। দেখে নাও এটা। ওকে, দেখে নাও। আজকে আমি খুব ডিটেলসে কিছু লিখি না, আমি পুরোটাই বলেছি। আমি যেগুলো বলেছি যদি লিখতে হয় ওগুলোই লিখতে হবে প্রকৃতপক্ষে। তো আশা করি বোঝা গেছে। যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে কিছু প্রবলেম নিয়ে কিংবা রিলেটেড থিওরাম নিয়ে আমি ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।